Okay, sir. Let us start today's class. Today, we will discuss about RH factor and complexity because of RH factor. তো চলো এই টপিকটা স্টার্ট করি। আমরা আজকে জেনেটিক্সের উপরে লাস্ট ক্লাস করব। আর টুমোরো ফ্রাইডেতে আমরা চ্যাপ্টার 5 এর যে পোর্শনটা নিয়ে স্টাডি করছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, অ্যালগি এন্ড ফানজাই, সেই সেগমেন্টটাতে এন্টার করব। সো টুমোরো যথারীতি আমাদের যেই 4টা থেকে 5টা অনলাইন ক্লাস হয়ে থাকে, সেই অনলাইন ক্লাস চলবে এবং সেখানে আমরা অ্যালগি রিলেটেড যে একটা পার্টিকুলার অ্যালগা ইউলোথ্রিক্স সেটাকে নিয়ে ডিটেইল স্টাডি করব। সো ডোন্ট মিস টুমোরোস ক্লাস। তো লেট আস কন্টিনিউ টুডেইস ক্লাস। আজকে আমরা জেনেটিক্স এর উপরে লাস্ট ক্লাস করতে যাচ্ছি। চলো শুরু করি। আমরা বায়োলজি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 11-এ আছি এবং তোমরা জানো চ্যাপ্টার 11 এর নেম হচ্ছে হেরিডিটি অ্যান্ড এভলিউশন অথবা জেনেটিক্স অ্যান্ড এভলিউশন। অ্যালগি ফানজাইটা শেষ হয়ে গেলে আমরা এভলিউশনের উপরে জাস্ট দুইটা ক্লাস নিব। দুইটা ক্লাস নিব, যেই দুইটা ক্লাসে এভলিউশন রিলেটেড যেই কোয়েশ্চেন গুলো আসবে এ বি বোর্ড এক্সামে, প্রি টেস্টে না। শুধু প্রি টেস্ট আমাদের মেইন টার্গেট না, প্রি টেস্ট কভার করে যাবে, পাশাপাশি বোর্ড এক্সামে যে কোয়েশ্চেন গুলো আসবে 1 and 2 মার্কসের এভলিউশন সেগমেন্ট থেকে, সেটাও কভার করে যাবে। তো চলো স্টার্ট করি। আমরা জেনেটিক্সে আছি স্যার এই মুহূর্তে, জেনেটিক্স। তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে স্টাডি করব তার নাম RH ফ্যাক্টর। RH ফ্যাক্টর তোমাদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম, আজকে আবারও বলছি, এই RH ফ্যাক্টর সম্পর্কে প্রথম জানা গিয়েছে ইন দ্য ইয়ার অফ 1939। এই ইয়ারটাতে দুইজন সায়েন্টিস্ট, একজন তো ব্লাড গ্রুপ নিয়ে কন্টিনিউয়াস রিসার্চ করছেন যার নাম কার্ল ল্যান্ডস্টেইনার ল্যান্ডস্টেইনার এবং তার সাথে অ্যাড হয়েছেন আরো একজন ব্লাড রিলেটেড সায়েন্টিস্ট যার নাম উইনার। এই দুইজন সায়েন্টিস্ট মিলে একটা ডিফারেন্ট রিসার্চ কন্ডাক্ট করলেন। সেটা কি? রেসাস মাঙ্কি। লাস্ট ক্লাসে বলেছিলাম রেসাস মাঙ্কি। এই দুইজন সায়েন্টিস্ট মিলে রেসাস মাঙ্কির ব্লাড, রেসাস মাঙ্কি, এবং রেসাস মাঙ্কির সায়েন্টিফিক নেমটাও খুব ইন্টারেস্টিং, ম্যাকাকা মুলাক্টা। এই রেসাস মাঙ্কির ব্লাডটা এন্টার করিয়ে দেওয়া হলো র্যাবিটের বডিতে। তো র্যাবিটের বডিতে যখন এন্টার করানো হলো, র্যাবিটের বডিতে একটা ডিফারেন্ট টাইপ অফ কি প্রডিউস হলো, ডিফারেন্ট অ্যান্টিবডি প্রডিউস হলো। আমরা জানি অ্যান্টিবডি গুলো দেন এ এন বি। এ এন বি ছাড়া যেই ডিফারেন্ট টাইপের একটা অ্যান্টিবডি পাওয়া গেল। তো তখন এই দুইজন সায়েন্টিস্ট এই সিদ্ধান্তে আসলেন যে নিশ্চয়ই রেসাস মাঙ্কির বডিতে একটা ডিফারেন্ট অ্যান্টিজেন রয়েছে এবং এই ডিফারেন্ট অ্যান্টিজেন থাকার কারণেই একটা ডিফারেন্ট অ্যান্টিবডি প্রডিউস হয়েছে। তো তারপরে তারা সেই অ্যান্টিজেন গুলো নিয়ে স্টাডি করতে লাগলেন এবং একটা স্টেজে সাকসেসফুলও হলেন। ওনারা দেখতে পেলেন যে নিউলি ডিসকভার্ড
সিক্স অ্যান্টিজেনস, ছয়টা অ্যান্টিজেন, এবং সেই ছয়টা অ্যান্টিজেন এই প্যাটার্নে থাকে। আইদার কোনো পার্সনের বডিতে ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই, অর স্মল সি, স্মল ডি, স্মল ই। হয় কোনো পার্সনের বডিতে এই প্যাটার্নে থাকবে, না হলে স্মল লেটারে থাকবে। এটা দিয়ে বোঝানো হয় এই যে তিনটা অ্যান্টিজেন এরা হচ্ছে মেন্ডেলিয়ান ডমিনেন্ট, মেন্ডেলিয়ান ডমিনেন্ট। আর এই স্মল লেটার গুলাকে বলা হয় মেন্ডেলিয়ান রিসেসিভ। সরি, মেন্ডেলিয়ান রিসেসিভ। তাহলে কোন পার্সনের বডিতে হয় সিডিই থাকবে, না হলে স্মল লেটারের সিডিই থাকবে। ওকে স্যার, এখন খেয়াল করো, অনেকে বলে থাকো যে স্যার স্মল লেটার গুলাও কি স্যার অ্যান্টিজেন? ইয়েস স্যার, আরএইচ ফ্যাক্টরের ক্ষেত্রে এইগুলা অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেন মানে কি? আমরা লাস্ট ক্লাসে অ্যান্টিজেন কয়টা পেয়েছিলাম? ক্যাপিটাল এ এন্ড ক্যাপিটাল বি। ক্যাপিটাল এ এন্ড ক্যাপিটাল বি ছাড়াও নিউলি ডিসকভার্ড এই যে সিক্স অ্যান্টিজেন, এই ছয়টা অ্যান্টিজেনকে একসাথে বলা হয় আরএইচ ফ্যাক্টর। এই ছয়টা অ্যান্টিজেনকে একসাথে বলা হয় আরএইচ ফ্যাক্টর। এই দেখো, রেসাস মাঙ্কির এই যে নামের ফার্স্ট দুইটা অ্যালফাবেট দিয়ে তার নাম দেয়া হয়েছে আরএইচ ফ্যাক্টর। তাহলে আরএইচ ফ্যাক্টর মেইনলি কি বলতো? মেইনলি এরা কি? অ্যান্টিজেন, ছয়টা অ্যান্টিজেন। এখন কোন পার্সনের বডিতে হয় উপরের তিনটা থাকবে, যেটাকে তুমি বলছো মেন্ডেলিয়ান ডমিনেন্ট, না হলে নিচের তিনটা থাকবে স্মল লেটারের, যেটাকে তুমি বলছো মেন্ডেলিয়ান রিসেসিভ। তো চলো এবার তার পরবর্তী পার্টে যাই। ডিয়ার স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা চারটা ব্লাড গ্রুপ পেয়েছিলাম, এ, বি, এ বি অ্যান্ড ও। এখন আসো, যদি কোনো পার্সনের বডিতে ক্যাপিটাল সিডিই থাকে বিসাইডস অ্যান্টিজেন এ, তাহলে সে হবে এ পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ, ও পজিটিভ। আর যদি কোনো পার্সনের বডিতে স্মল সিডিই থাকে, তাহলে এ পার্সনের ওই পার্সন হয়ে যাবেন এ নেগেটিভ, বি নেগেটিভ, এ বি নেগেটিভ, ও নেগেটিভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পজিটিভ নেগেটিভটা কার উপর বেসড করে প্রোভাইড করা হয়েছে? কার উপর বেসড করে? ওই আরএইচ ফ্যাক্টরের উপর বেস করে, নিউলি ডিসকভার্ড সিক্স অ্যান্টিজেনের উপর বেস করে। যার বডিতে ক্যাপিটাল সিডিই থাকবে তিনি হবেন পজিটিভ ব্লাড গ্রুপের। যার বডিতে স্মল, দুইটা তো একসাথে থাকতে পারবে না, হয় এই যে আইদার সিডিই থাকবে ক্যাপিটাল, না হলে সিডিই থাকবে স্মল, যে কোনো একটা থাকবে। মজার ব্যাপার হলো নেগেটিভ যে ব্লাড গ্রুপটা আছে এটা খুবই রেয়ার। বলা হয়ে থাকে প্রতি 1000-এ, পার 1000-এ একজন পার্সন নেগেটিভ ব্লাড গ্রুপের হয়ে থাকেন। খুবই রেয়ার, বুঝছি, 1000 জনে একজন নেগেটিভ ব্লাড গ্রুপের। তো এখানে কি আমাদের ক্লাসে কি কেউ নেগেটিভ ব্লাড গ্রুপের আছো? এখানে কেউ নেই, ঠিক আছে স্যার। তাহলে দেখা যাচ্ছে যে এটা সহজে পাওয়া যাবে না, অনেকজনকে সার্চ করলে হয়তো একজনের বডিতে পাওয়া যাবে নেগেটিভ ব্লাড গ্রুপ। ওয়েল, এবার খেয়াল করো, আমাকে এই জায়গা থেকে কিছু এমসিকিউ দিবে। যেমন আমাকে যদি বলে যে এ পজিটিভ ব্লাড গ্রুপের, একটু মনোযোগ দিও, এ পজিটিভ ব্লাড গ্রুপের পার্সনের বডিতে কয়টা অ্যান্টিজেন? বলো, তোমরা বলো কয়টা অ্যান্টিজেন? এর জন্য ক্যাপিটাল এ, পজিটিভের জন্য সি ডি ই। তাহলে এক, দুই, তিন, চার, চারটা অ্যান্টিজেন।
ঠিক আছে, এবার আসো একটু একটু জটিলটাতে যাই। বলা হয়েছে এবি পজিটিভ, ওর কয়টা অ্যান্টিজেন? পাঁচটা। পাঁচটা। বলা হয়েছে ও পজিটিভ, ওর কয়টা অ্যান্টিজেন? তিনটা। ঠিক আছে, তো এইগুলো তোমাকে খুবই কনফিউজ করবে এক্সামে। ডিয়ার স্টুডেন্টস, এগুলো একটু ভালো করে মাথায় রাখবা যে ও পজিটিভ বলছে, ও এর জন্য তো কোনো, ও মানে জিরো, জিরো অ্যান্টিজেন, বাট পজিটিভের জন্য তার বডিতে কে আছে? সি, ডি, ই আছে। তো এভাবে করে তোমাকে ক্যালকুলেট করে বের করতে হবে, ঠান্ডা মাথায় চিন্তা করে বের করতে হবে কোন ব্লাড গ্রুপ পার্সনের বডিতে কয়টা অ্যান্টিজেন। এটা ফিক্স নাই, পার্সেন্ট টু পার্সন ভ্যারি করছে, তোমরা এখনই দেখতে পেলে। ওকে, তো আমি তোমাদেরকে একটু আনমিউট হওয়ার সুযোগ দিচ্ছি, যদি তোমাদের কোনো সে থেকে থাকে, কিছু আক্স করার থেকে থাকে, তোমরা আক্স করতে পারো, কোয়েশ্চেন আক্স করতে পারো। তোমাদেরকে কোয়েশ্চেন আক্স করার সুযোগ দেয়া হলো, বলো। স্যার ইয়েস স্যার, বলেন। স্যার হিউম্যান বডিতে আরএইচ ফ্যাক্টরটা ডিটেক্ট করে কেমনে? আচ্ছা, হিউম্যান বডিতে আরএইচ ফ্যাক্টরটা ডিটেক্ট করার জন্য কিছু টেস্ট আছে, ব্লাড গ্রুপের জন্য যেমন কিছু টেস্ট আছে, আরএইচ ফ্যাক্টরটা ডিটেক্ট করার জন্য কিছু টেস্ট আছে। তুমি যখন ব্লাড গ্রুপের, তোমার কাছে যদি তোমার ব্লাড গ্রুপের আহ, 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 ওই যে ব্লাড গ্রুপ চেক করার জন্য তুমি যেই ডায়াগনস্টিক সেন্টার থেকে ব্লাড গ্রুপ চেক করেছো, তুমি দেখবা যে সেখানে প্রথমে এ বি, এ বি ও, এটার জন্য একটা টেস্ট করেছে, আরএইচ ফ্যাক্টরের জন্য আরেকটা টেস্ট করেছে, তুমি চাইলে দেখতে পারো। তো আরএইচ ফ্যাক্টরটা আলাদাভাবে যাচ করে, আর এ বি, এ বি ও এটা যাচ করে আরেকভাবে। অবশ্যই কিছু কেমিক্যাল আছে, ওই কেমিক্যাল গুলো দিয়ে ব্লাড কে দিলে, আমি নিজেও দেখেছিলাম ব্লাড গুলো এক একটা এক এক রকম প্রেসিপিটেশন দেয়। এইটা নিয়ে ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, তুমি চাইলে দেখে নিতে পারো কিভাবে ব্লাড গ্রুপ গুলোকে ডিটেক্ট করা হয়। ওকে স্যার, এখন আসো, আমাকে আক্স করা হয়েছে যে, স্যার তাহলে এই জিনিসটা ক্লিয়ার হলো, আমাকে আক্স করা হয়েছে, তো স্যার এগুলো যদি অ্যান্টিজেন হয়, এদের অ্যান্টিবডি কই? স্যার এদের অ্যান্টিবডিকে আলাদাভাবে বলা হয়, এই এই ছয়টা অ্যান্টিজেনের অ্যান্টিবডিকে আলাদাভাবে বলা হয় অ্যান্টি আরএইচ ফ্যাক্টর। তাহলে অ্যান্টি আরএইচ ফ্যাক্টরটা কি, অ্যান্টিজেন না অ্যান্টিবডি? অ্যান্টিবডি। কার অ্যান্টিবডি? ওই ছয়টা মানে আরএইচ ফ্যাক্টরের অ্যান্টিবডি। এটা একটু মাথায় রাখো যে আরএইচ ফ্যাক্টর তো অ্যান্টিজেন, তার অ্যান্টিবডিকে কি বলে? তার অ্যান্টিবডিকে বলে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর। এখন আসো, এখন আসো, এই আরএইচ ফ্যাক্টর রিলেটেড দুইটা কমপ্লেক্সিটি আছে, আমরা এখন এই দুইটা কমপ্লেক্সিটি নিয়ে ডিসকাস করব, এবং এগুলো বোর্ড এক্সামে অনেকবারই এসছে। তো খুব ভালো করে দেখবা, এই এই প্রসেসটা আমি ডিসকাস করছি, দেখতে থাকো তোমরা স্যার। আমার কাছে স্যার একটা প্রবলেম হচ্ছে, মানে যতক্ষণ পর্যন্ত স্ক্রিনে এটা স্ট্রেট না হচ্ছে, মানে অ্যালার্জির মতো আমাকে খালি খোঁচা দিতেই থাকে যে এটা স্ট্রেট কেন হচ্ছে না। তো যাই হোক স্যার, এখন মোটামুটি মনে হয় স্ট্রেট হয়েছে। খুব বোর্ডটার কথা বলছিলাম আর কি স্যার। তো চলো, আমরা এবার আরএইচ ফ্যাক্টর রিলেটেড, আমরা এখনো আরএইচ ফ্যাক্টর নিয়ে আছি। এতক্ষণ পর্যন্ত যা বললাম তোমাদেরকে, এটা দিয়ে তুমি একটা 2 মার্কস এর কোয়েশ্চেন কভার করতে পারবা এক্সামে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই আরএইচ ফ্যাক্টর? তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের যে পজিটিভ নেগেটিভ এই যে ব্লাড গ্রুপিং, এটা আরএইচ ফ্যাক্টরের উপরে বেস করেই করা হয়েছে। ওকে, এবার আসো যেটা ডিতে আসে আরএইচ ফ্যাক্টর নিয়ে। তাহলে এগুলো হচ্ছে কমপ্লেক্সিটি, লিখো কপিতে, কমপ্লেক্সিটি ডিউ টু আরএইচ ফ্যাক্টর, আরএইচ ফ্যাক্টর। তো আমাদের টেক্সটে দুইটা কমপ্লেক্সিটি নিয়ে স্টাডি করা হয়েছে। নাম্বার ওয়ান, কমপ্লেক্সিটি ডিউরিং ব্লাড ট্রান্সফিউশন।
কমপ্লেক্সিটি ডিউরিং ব্লাড ট্রান্সফিউশন, আর সেকেন্ড ওয়ানটা হচ্ছে কমপ্লেক্সিটি ডিউরিং প্রেগন্যান্সি। এই দুইটার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেকেন্ডটা, কমপ্লেক্সিটি ডিউরিং প্রেগন্যান্সি। তো চলো আমরা এবার এটার উপরে ডিসকাশন স্টার্ট করি। ফার্স্ট অফ অল, কমপ্লেক্সিটি ডিউরিং ব্লাড ট্রান্সফিউশন, দুইটাই ইম্পর্টেন্ট, বুঝতে হবে, সেটা বোঝার বিষয়। যখন তুমি বুঝতে পারবে এটাকে তুমি তোমার মতো করে এক্সপ্লেইন করতে পারবে। তো চলো শুরু করি। আমরা এটাকে একটা গল্পের মধ্য দিয়ে ডেসক্রাইব করবো, চলো গল্পটা শুরু করি। মনে করো একজন আর এইচ নেগেটিভ পার্সন, হতে পারে এ নেগেটিভ, বি নেগেটিভ, এ বি নেগেটিভ অর ও নেগেটিভ পার্সন ইনজুর হয়েছেন এবং উনার ব্লাড লাগবে, এবং খুব তাড়াতাড়ি উনার ব্লাড লাগবে। তো ডক্টররা চেক না করেই একটা ভুল করে ফেলেছেন স্যার, উনার বডিতে কি ইনজেক্ট করিয়ে দিয়েছেন। সাপোজ এ নেগেটিভের একজন পার্সন ইনজুর হয়েছেন, ডাক্তাররা এ পজিটিভ, এত কিছু চিন্তা করেন নাই, এ পজিটিভ একজন পার্সনের ব্লাড এ নেগেটিভ পার্সনের বডিতে এন্টার করিয়ে দিয়েছেন। এবার কি প্রবলেম হবে সেটা বলি। যত সময় যেতে থাকবে, যেহেতু তোমরা জানো পজিটিভটা কি মেন্ডেলিয়ান ডমিনেন্ট আর নেগেটিভটা মেন্ডেলিয়ান রিসেসিভ, এটা একটু মনে রাখো যে নেগেটিভ যেখানে থাকবে সেটা হচ্ছে মেন্ডেলিয়ান রিসেসিভ, আর পজিটিভ যেটা সেটা মেন্ডেলিয়ান ডমিনেন্ট, এটা সব সময় মনে রাখবা। এখন এই ডমিনেন্ট গিয়ে রিসিসিভের উপরে খবরদারি করতে থাকবে, যেহেতু সে ডমিনেন্ট, সে অবশ্যই তার পাওয়ার দেখাতে চাইবে। তখন দেখা যায় এই পার্সনের বডিতে যে আর এইচ নেগেটিভ, তার বডিতে অ্যান্টিবডি প্রডিউস হবে, যার নাম কি স্যার? অ্যান্টি, একটু আগেই বলেছিলাম অ্যান্টি আর এইচ ফ্যাক্টর। অ্যান্টি আর এইচ ফ্যাক্টরটা কি অ্যান্টিজেন না অ্যান্টিবডি? অ্যান্টিবডি। কার এগেইনস্টে তৈরি হয়েছে বলো তো? এটা কার এগেইনস্টে তৈরি হয়েছে? ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই এর এগেইনস্টে তৈরি হয়েছে এই রিসিপিয়েন্ট পার্সনের বডিতে। ঠিক আছে, অ্যান্টি আরএইচ ফ্যাক্টরটা প্রডিউস হয়েছে। তবে এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর প্রডিউস হতে বেশ সময় লাগে, 10 মাস, 12 মাস, কোনো কোনো ক্ষেত্রে 15 মান্থের মতো সময় লাগে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর প্রডিউস হতে। এখন একটু চিন্তা করো, এই যে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর ফার্স্ট টাইম ব্লাড নিয়েছে তেমন কোনো প্রবলেম হবে না, সামান্য ব্লাড নিয়েছে, সামান্য ব্লাডের এগেইনস্টে কি প্রডিউস হয়ে আছে? অ্যান্টি আরএইচ ফ্যাক্টর এই পার্সনের বডিতে প্রডিউস হয়েছে 10 থেকে 15 মান্থ লেটার। এখন প্রথমবার যেহেতু ভুল করে নিয়ে ফেলেছে, এটার কারণে কিন্তু কোনো প্রবলেম হয় না কার বডিতে, তারপর একটু 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 স্যার, সরি স্যার। তাহলে ব্যাপারটা অনেকটা আমাদের ওই যে অলমাইটি, তো যেভাবে অলমাইটি প্রথম আমাদেরকে সবসময় সুযোগ দেন, প্রথমবার অলমাইটি পানিশ করেন না, বিষয়টা অনেকটা এরকম স্যার। ফার্স্ট টাইম যখন ব্লাড নিয়ে নিবে, যেহেতু ব্লাডটা পরিমাণে অল্প, বেশি নিলেও স্যার প্রবলেম হবে না। ফার্স্ট টাইম এই অ্যান্টি আরএইচ ফ্যাক্টর প্রডিউস হতে হতে এই ব্লাড গুলো অনেকটাই বডির সাথে কি হয়ে যায়, মিশে যায়, বাট অ্যান্টি আরএইচ ফ্যাক্টর প্রডিউস হয়ে আছে। ঠিক আছে, এখন এই অ্যান্টি আরএইচ ফ্যাক্টর কার বডিতে প্রডিউস হয়ে আছে? রিসিপিয়েন্টের বডিতে। আচ্ছা, প্রথমবার মিস্টেক করেছে, কোনো প্রবলেম হয়নি, বাট একই মিস্টেক যদি
সেকেন্ড টাইম আবার করেন, যদি কোনো কারণে ওনাকে আবার ফিউচারে ব্লাড দেয়া লাগে এবং উনি ব্লাড রিসিভ করেছেন কার কাছ থেকে, পজিটিভ আরএইচ পজিটিভ পার্সনের বডি থেকে, এখন আর সামান্যতম লেটও হবে না, সাথে সাথে কে রেডি আছে, অ্যান্টি আরএইচ ফ্যাক্টর নামের অ্যান্টিবডি রেডি আছে। এটা সাথে সাথে ওই ব্লাডটা, যেই ব্লাডটা বডিতে ঢুকবে সেটার সাথে রিয়াক্ট করে এই 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 আরএইচ পজিটিভ যে ব্লাডটা ঢুকবে সেটার সাথে রিয়াক্ট করে ওই ব্লাডটাকে কি করে ফেলবে, ব্লাডের যে আরবিসি গুলো আছে ওগুলোকে জমাট বাঁধিয়ে ফেলবে। ঠিক আছে, এই ব্লাড পজিটিভ ব্লাড যেটা ঢুকবে, ঢোকা মাত্রই সেগুলো কি হয়ে যাবে, যেভাবে আমরা যখন মিল্কের মধ্যে এক ফোঁটা লেবুর রস ছেড়ে দিবেন, দেখবেন মিল্ক ফেটে যায় না স্যার, মিল্ক যেভাবে বসে যায় না স্যার, এখানে ওই ব্লাড কর্পাসেল গুলো ওভাবে ফেটে ফেটে বসে যাবে, প্লাজমাটা বোঝা যাবে, আর ওই ব্লাড গুলো একেবারে নষ্ট হয়ে যাবে আর কি। তো নষ্ট হয়ে গেলে তো কোনো সমস্যা নাই, বাট এই যে ব্লাড ক্লটিংটা হলো, এই আরবিসি যে একটা ক্লাস্টার ফর্ম করলো, এটা কার ভেতরে করেছে, এই পার্সনের বডিতে, তার বডিতে ব্লাড ভ্যাসেলস এর ভেতরে এগুলো আটকে যাবে, তখন ব্লাডের ফ্লোটা কি হবে, হ্যাম্পার হবে। এবং এমনও হতে পারে এই হ্যাম্পার হওয়ার কারণে এই পার্সন মারা গেছেন, ব্লাডটা পাস করতে পারে না, ডিফারেন্ট অর্গান ব্লাড না পেয়ে মারা গিয়েছেন, এমনও হতে পারে। ঠিক আছে, যদি সেকেন্ড টাইম মিস্টেক করেন, আর মিস্টেক না করলে কোনো সমস্যা নাই, ফার্স্ট টাইম নিয়ে ফেলেছেন তেমন কোনো প্রবলেম হবে না, অ্যান্টি আরএইচ ফ্যাক্টরটা প্রডিউস হয়ে যাবে। তবে এখানে একটা আশার কথা আছে, একটা আমাদের হোপফুল একটা মেসেজ আছে, সেটা হলো অ্যান্টি আরএইচ ফ্যাক্টরের মেয়াদ হচ্ছে 15 থেকে 20 বছর, 15 to 20 ইয়ার্স, মানে 20 ইয়ার্স পরে উনি যদি মিস্টেক করেন তাহলে আর সমস্যা নেই, ততদিনে কে নষ্ট হয়ে যাবে, অ্যান্টি আরএইচ ফ্যাক্টরটাও নষ্ট হয়ে যাবে। আমি মনে হয় বোঝাতে পেরেছি। অনলাইনে যারা আছো, যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আস্ক করতে পারো। স্যার, পর্যন্ত 15 to 20 ইয়ার্স পর্যন্ত এটা কি করবে, এটা অ্যাক্টিভ থাকবে ওই পার্সনের বডিতে, যেই পার্সনের বডিতে এটা প্রডিউস হয়েছে। হ্যাঁ, আর যদি এমন হয় ওই 20 বছর পার হয়ে গিয়েছে, তাহলে উনি আবার ভুল করলেও সমস্যা হবে না, মানে আবার উনি ব্লাড নিতে পারবেন, কারণ ততদিনে কি ডেস্ট্রয় হয়ে যায়, কি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, অ্যান্টি আরএইচ ফ্যাক্টর ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ডিয়ার স্টুডেন্টস, অ্যান্টিবডি কোথায় থাকে, অনলাইনে যারা আছো তারা অ্যান্সার দিবা, অ্যান্টিবডি কোথায় থাকে ব্লাডের, প্লাজমাতে। প্লাজমাতে থাকে। প্লাজমাতে। আর অ্যান্টিজেন, রাইট স্যার, প্লাজমাতে থাকে। অ্যান্টিজেন কোথায় থাকে, অ্যান্টিজেন আরবিসি। আরবিসির প্লাজমা মেমব্রেনের সারফেসে, আরবিসির প্লাজমা মেমব্রেনের সারফেসে, এটা একটা পলিস্যাকারাইড টাইপের সাবস্টেন্স, এটা একটা কি স্যার, পলিস্যাকারাইড টাইপের সাবস্টেন্স। ঠিক আছে, তো আশা করা যায় যে তোমরা ফার্স্ট টপিকটা বুঝতে পেরেছো। এখন এই যে ঘটনাটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে তুমি তোমার মতো করে এক্সপ্লেইন করবে। তো তুমি বলবা যে লেট আস কনসিডার ফার্স্টে একজন আরএইচ নেগেটিভ পারসন, উনি ব্লাড নিয়ে ফেলেছেন আরএইচ পজিটিভ পারসনের বডি থেকে। উই নো নেগেটিভ ব্লাড গ্রুপ ইজ মেন্ডেলিয়ান রিসেসিভ এন্ড পজিটিভ ব্লাড গ্রুপ মেন্ডেলিয়ান ডমিনেন্ট। তো ডমিনেন্ট ব্লাড যখন রিসেসিভ পার্সনের বডিতে আসবে, সে কি করবে, সে তার ডমিনেন্সি দেখানো শুরু করবে, এবং এই ডমিনেন্সির কারণে রেসিপিয়েন্ট পার্সনের বডিতে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর প্রডিউস হবে। তবে সেটা ইনস্ট্যান্ট প্রডিউস হবে না, অ্যান্টি আরএইচ ফ্যাক্টর প্রডিউস হতে 10 থেকে 15 মাস, 10 to 15 মান্থ টাইম লাগে। ততদিনে ওই ডমিনেন্সি অনেকটাই কি হয়ে যায়, কমে যায়, আর ডমিনেন্স এরকম থাকে না। তো এই জন্য বলা হয় ফার্স্ট টাইম যেই ব্লাড ডোনেশন, এটাতে কোনো প্রবলেম হয় না, রং ব্লাড ডোনেশন, বাট এটাতে কোনো প্রবলেম হয় না। কিন্তু আরএইচ নেগেটিভ যে পার্সন, তার বডিতে কি প্রডিউস হয়ে থাকে, অ্যান্টি আরএইচ ফ্যাক্টর নামের অ্যান্টিবডি প্রডিউস হয়ে থাকে। লেটার যদি উনি শর্ট টাইমের মধ্যে এই মিস্টেকটা আরেকবার করেন, তাহলে পজিটিভ ব্লাড গুলো
নেগেটিভ ব্লাড গ্রুপের পার্সনের বডিতে ইনস্ট্যান্ট কি করে যাবে, ইনস্ট্যান্ট সাথে সাথে ব্লাড গুলো কি করে যাবে, ক্লট করে যাবে। আর এই ক্লটিং এ আরবিসি যেই ক্লট করে যাবে, এই ক্লটিং এ এই আরবিসি ক্লটিং এর কারণে রিসিপিয়েন্ট পার্সনের বডির যে ব্লাড ভেসেল সেগুলোর মধ্যে ব্লাড ফ্লোতে ব্লাড পাসিং এ অবস্টাকল ক্রিয়েট হবে, এবং এই অবস্টাকল ক্রিয়েটের কারণে ওই পার্সন মারাও যেতে পারেন। তবে অ্যান্টি আরএইচ ফ্যাক্টরের লাইফ স্প্যান হচ্ছে 15 to 20 ইয়ার্স। এই সময় পরে উনি চাইলে সেকেন্ড টাইম আবার নিতে পারবেন, ততদিনে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর কি হয়ে যায়, ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তাহলে এই গেল আমাদের কমপ্লেক্সিটি ডিউরিং ব্লাড ট্রান্সফিউশন, বেশ ইজি ছিল। বাট সেকেন্ডটা একটু ডিফিকাল্ট। চলেন স্যার, কমপ্লেক্সিটি ডিউরিং প্রেগন্যান্সি, এটা ইম্পর্টেন্ট, এটা একটু মনোযোগ দিয়ে শোনেন। মনে করেন মাদার হচ্ছেন আরএইচ নেগেটিভ। আমরা এবার চলে আসছি এই টপিকটাতে। ওকে স্যার, কমপ্লেক্সিটি ডিউরিং প্রেগন্যান্সি। অর্ক, কনসেন্ট্রেট করা লাগবে এখন, কনসেন্ট, নতুন টপিক তো। মাদার হচ্ছেন আরএইচ নেগেটিভ, ফাদার হচ্ছেন আরএইচ পজিটিভ। ঠিক আছে, আগে এতটুকু কপিতে লিখো, আমি এর পরের পোর্শনটা একটু রাব করছি। তাহলে অফস্প্রিং কি হবে বলো, উনাদের বাচ্চা কাচ্চাটা কি হবে, আরএইচ কি হবে, আরএইচ অবশ্যই পজিটিভ। ডমিনেন্ট কে, রাইট, ফাদার ডমিনেন্ট, সেখান থেকে অফস্প্রিংটা আরএইচ পজিটিভ হবে, তার মানে পজিটিভ ব্লাড গ্রুপের হবে। এবার শুনো, সমস্যা কোন জায়গায়, মনোযোগ দিয়ে শুনতে থাকো। আবার বলছি, মাদার নেগেটিভ, ফাদার পজিটিভ হলেই এই প্রবলেমটা হবে, কিন্তু মাদার পজিটিভ ফাদার নেগেটিভ হলে এই প্রবলেমটা হবে না। অনলাইনে যারা আছে একটু মনোযোগ দিয়ে শোনো, প্রবলেমটাই যে কমপ্লেক্সিটি ডিউরিং প্রেগন্যান্সি তখনই হবে যখন বোর্ডে যে কন্ডিশনটা লেখা আছে, মাদার যখন কি হবেন, রিসেসিভ, মানে মাদার যখন নেগেটিভ হবেন, ফাদার যখন পজিটিভ হবেন, তখন এই প্রবলেমটা অ্যারাইজ করবে। বাট মাদার পজিটিভ বাট ফাদার নেগেটিভ, তাহলে এক্ষেত্রে প্রবলেমটা অ্যারাইজ কখনোই করবে না। ওকে স্যার, তাহলে তাদের যে অফস্প্রিং সেটা হয়ে গেল আর এইচ পজিটিভ। এখন এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা কার পেটে, এটা মায়ের পেটে, মাদার ওম, সে মায়ের পেটে আছে, মাদার ওম্বে আছে। আমাদের, আমরা 9-10 থেকে পড়ে আসছি যে মায়ের ব্লাডের সাথে বেবির ব্লাড কি হয়, মিক্স হয়, মিশে যায় থ্রু কার মাধ্যমে, প্লাসেন্টার মাধ্যমে, প্লাসেন্টা। তাহলে প্লাসেন্টা দিয়ে আমরা দেখতে পাবো, একটু মনোযোগ দিও স্যার, প্লাসেন্টা দিয়ে এই পজিটিভ ব্লাড মাদার বডিতে চলে আসবে, তাই না স্যার? প্লাসেন্টা দিয়ে বেবির ব্লাডটা মাদার বডিতে এসে, মাদার বডিতে আসা মানে এই পজিটিভের এগেইনস্টে কি প্রডিউস হবে বলো, অ্যান্টি আরএইচ ফ্যাক্টর প্রডিউস হবে। এটা কি স্যার, অ্যান্টিজেন না অ্যান্টিবডি? অ্যান্টিবডি, অ্যান্টি আরএইচ ফ্যাক্টর প্রডিউস হলো। তো এটা প্রডিউস হতে কত সময় লাগে, 10 to 15 মান্থস। ততদিনে এই কাপলের ফার্স্ট ইস্যু ওয়ার্ল্ডে চলে আসবে না, অ্যান্টি আরএইচ ফ্যাক্টর প্রডিউস হতে হতে প্রথম বেবি কোথায় চলে আসছে, ওয়ার্ল্ডে চলে আসছে, মানে তার কোনো প্রবলেম হয় নাই।
তার কোনো প্রবলেম হয় নাই, কিন্তু মায়ের বডিতে কি তৈরি হয়ে আছে বলো? অ্যান্টি আর এইচ ফ্যাক্টর। এবার এই কাপল সেকেন্ড বেবি নিতে যাচ্ছে। এখন আর সেকেন্ড বেবি থেকে শুরু করে ফার্দার কোনো বাচ্চাই আর সার্ভাইভ করবে না, সবগুলো বাচ্চাই মায়ের পেটে মারা যাবে। কেননা অলরেডি মাদার বডিতে কি প্রডিউস হয়ে আছে? অ্যান্টি আর এইচ ফ্যাক্টর। প্রথম বাচ্চাটাই শুধু সার্ভাইভ করবে, এর পরের যে চিলড্রেন বা চাইল্ড বা অফস্প্রিং যারা আসবে তারা সবাই মারা যাবে। ঠিক আছে? বাচ্চা তো আর একজন 15 বছর পরে নিবে না, 20 বছর পরে নিবে না। ইউজুয়ালি একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চার 2 বছর বা 3 বছর গ্যাপ থাকে। তো তখন দেখা যায় ওই বাচ্চাগুলো আর সার্ভাইভ, ফার্স্ট ভেরি ফার্স্ট বাচ্চা সার্ভাইভ করে, সেকেন্ড থেকে থার্ড ইস্যু বা এগুলা সেকেন্ড থেকে শুরু করে কোনোটাই আর সার্ভাইভ করে না। ঠিক আছে? তো আহ, যদিও বলা হয়েছে টেক্সট বুকে, হ্যাঁ, যদি সার্ভাইভ করে, হ্যাঁ, যদি সার্ভাইভ করে তাহলে সেই বাচ্চাটা ওয়ার্ল্ডে আসার পরে বেশি দিন বাঁচবে না স্যার। ওই বাচ্চার একটা ডেঞ্জারাস জন্ডিস হবে। এই জন্ডিসটার নাম লিখে দিচ্ছি স্যার, ইরাইথ্রোব্লাস্টোসিস ফেটালিস। আমি লিখে দিচ্ছি, এরিথ্রোব্লাস্টোসিস ফেটালিস। এই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের কারণে, এটা একটা খুব ডমিনেন্ট, একটা খুব অ্যাকিউট তীব্র একটা জন্ডিস। এই জন্ডিসের কারণে বাচ্চা আহ, বেশি দিন সার্ভাইভ করবে না, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর্যন্ত সার্ভাইভ করবে। সার্ভাইভ করা মানে কি? সে সুস্থ বাচ্চা না, তো সে তো অসুস্থ বাচ্চা। সে সিকনেস নিয়ে এই 1 or 2 উইক সার্ভাইভ করবে, দেন একটা স্টেজে সে মারা যাবে। তাহলে যদিও বলা হয় যে সার্ভাইভ, হ্যাঁ, ওয়ার্ল্ডে হয়তো সার্ভাইভ করলো এই বাচ্চা বেশি দিন টিকবে না স্যার, মারা যাবে। একটা লাইফ একটা মাই জানেন যে, আমরা তো স্যার ফাদার মাদার হলাম স্যার, দেখলাম যে একটা বাচ্চা হতে গিয়ে মায়ের যে কষ্ট, এটা মানে কোনো কিছুর সাথে কখনোই তুলনা করা যায় না স্যার। একটা মায়ের কেমন লাগবে, একজন মায়ের কেমন লাগবে যার মানে 9 মাস 10 মাস ধরে একটা বাচ্চাকে পেটে রেখে বাচ্চাটা যখন মানে ডেড অবস্থায় আসে, খুবই প্যাথেটিক একটা সিচুয়েশন। তো এটা আমি আগেও বলেছিলাম, কম্পিউটার ক্লাসেও শেয়ার করেছিলাম। আমি যখন পড়াচ্ছিলাম আমার এক স্টুডেন্ট কান্না করতেছিল, আমি যখন এটা পড়াচ্ছিলাম ক্লাসে বলেছিলাম তোমাদেরকে। পরে আর্টস করে জানতে পারলাম যে আহ, ওদের মা বাবার ক্ষেত্রে একই ঘটনাটা হয়েছিল। ওই হচ্ছে ওদের ফ্যামিলির, ওদের বংশের ওয়ান এন্ড অনলি একটাই চাইল্ড। আর এরপরে ওর আরো 2টা ভাই হয়েছিল, আমি মেয়ের কথা বলছি। এরপরে ওর 2টা ভাই হয়েছিল, বাট এই কারণেই পরে মারা গেল। তো ওদের ফ্যামিলি ছিল খুবই কনজারভেটিভ, মা বাবা মানে চিরাং এর মানুষ ছিলেন, এবং ওই যে বিভিন্ন মাজার টাজার যেগুলো আছে ওগুলো খুব বেশি ফলো করতেন, এবং ওনারা ব্লাড গ্রুপ টেস্ট করাতে চাইতেন না। তো অনেকটাই ওই আমার স্টুডেন্টের জোরাজুরি করে মানে এই টপিকটা সে যখন পড়ছে, পড়ার পরে সে খুব জোর করেই তার প্যারেন্টস কে নিয়ে, ফাদার এন্ড মাদারকে নিয়ে ব্লাড গ্রুপ টেস্ট করাইছে। টেস্ট করায় দেখে যে হ্যাঁ, সে যেটা পড়েছে আসলে এটাই কারেক্ট, যে ওর ফাদার হচ্ছেন পজিটিভ, ওই মেয়ের মাদার ছিলেন নেগেটিভ। আর এই কারণে প্রথম বাচ্চা হিসেবে সেই শুধু সার্ভাইভ করেছে, এবং এর পরে যারা আসছে তারা কেউই সার্ভাইভ করে নাই। এটা অনেক আগের কথা বলছি। তো এখনকার সময়টাতে বলা হয়েছে যে অ্যান্টি আরএইচ ফ্যাক্টরের এগেইনস্টে কিছু মেডিসিন ডিসকভার হয়েছে। তার এগেইনস্টে, অ্যান্টি আরএইচ ফ্যাক্টরের এগেইনস্টে। প্রথম বাচ্চা জন্ম হওয়ার পরে, মনোযোগ দিয়ে শুনো, ফার্স্ট বেবি জন্ম হওয়ার 72 আওয়ার্স এর মধ্যে একটা ইনজেকশন আছে। এগুলাকে বলা হয় অ্যান্টি আরএইচ ফ্যাক্টরের এগেইনস্ট যে ইনজেকশন। এই ইনজেকশন দিয়ে দিলে, এই মেডিসিন বডিতে এন্টার করিয়ে দিলে, অ্যান্টি আরএইচ ফ্যাক্টর যেগুলো প্রডিউস হয়ে আছে মাদার বডিতে, সেগুলা কি হয়ে যাবে? ডেস্ট্রয় হয়ে যাবে। এরপরে সেকেন্ড থার্ড ফোর্থ সবগুলা বাচ্চাই সার্ভাইভ করবে। তো এখন বিষয়টা তো জানতে হবে, জানার পরে না আপনি ট্রিটমেন্টে যাবেন। আপনি ব্লাড গ্রুপই চেক করার না, এই জন্য বলা হয়েছে বিয়ের আগে অবশ্যই ব্লাড গ্রুপ চেক করায় নিতে। আমরা যেহেতু এখন ফ্যামিলির সিনিয়র সিটিজেন হয়ে যাচ্ছি আস্তে আস্তে, আমাদের থ্রুতে আমি অনেকগুলো বিয়ের ঘটকালি বলেন বা যাই বলেন না কেন, আমাদের রিলেটিভস এর মধ্যে আমি এগুলো রান করিয়েছি।
তো রান যখন করিয়েছি, যখন কথাবার্তা সব এঙ্গেজমেন্টের সময় যখন কথাবার্তা সব পাকাপাকি হয়ে যাচ্ছিল, অ্যাজ এ টিচার অফ বায়োলজি আমি কিছু প্রপোজাল দেই। আমি তখন বলি যে না, এখানে ব্রাইড অ্যান্ড ব্রাইড গ্রুম দুইজনেরই স্যার ব্লাড গ্রুপ চেক করাইতে হবে। তো অনেকে ব্যাপারটাকে নেগেটিভলি নেয়, বলে এইগুলো কি কথা, সব কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, ব্লাড গ্রুপের জন্য কি বিয়ে ভেঙে যাবে নাকি? তা আমি বললাম ভেঙে যাওয়ার প্রশ্ন আসতেছে না, আগে থেকে বিষয়টা জানা দরকার যে মাদার নেগেটিভ ফাদার পজিটিভ। আগে থেকে জেনে থাকলে সে অনুযায়ী কি নেওয়া যাবে, ট্রিটমেন্ট নিয়ে করা যাবে, ওই যে ইনজেকশন দেওয়ার ব্যবস্থা নেওয়া যাবে। জানলামই না ট্রিটমেন্ট করবো কেমনে স্যার। এই জন্য বিষয়গুলো জানা উচিত। তো সোফার আমার থ্রুতে আমার ফ্যামিলিতে বা আমার রিলেটিভস এর মধ্যে যে বিয়েগুলো আমি করিয়েছি, আমি বিয়ের আগে অবশ্যই বাধ্য করেছি স্যার দুই ফ্যামিলিকেই ব্লাড গ্রুপ চেক করে ব্লাড গ্রুপের কাগজ দেখানোর জন্য। তো ওরা এটা এট লাস্ট মেনে নিয়েছে, যেহেতু সবাই এখন মোটামুটি লিটারেট ফ্যামিলি, সবাই বিষয়গুলো আস্তে আস্তে বোঝার চেষ্টা করছে। এবং আমি একটা স্টেজে বোঝানোর চেষ্টা করি যে এই ব্লাড গ্রুপ টেস্ট আপনার জন্য করছেন না, আপনাদের আপকামিং অফস্প্রিং এর জন্য করছেন। ওকে। তো এই হচ্ছে কমপ্লেক্সিটি, যে কিভাবে আহ, যদি মাদার জেনে না থাকেন, ফাদার জেনে না থাকেন, ওনাদের সেকেন্ড ইস্যু থার্ড ইস্যু একটার পর একটা মারা যাবে। আর যদি জেনে থাকেন, ইনজেকশন দিয়ে বাচ্চা জন্ম হওয়ার 72 আওয়ার্স এর মধ্যে ইনজেকশন দিয়ে দিলে মাদার বডিতে যে অ্যান্টি 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 আরএইচ ফ্যাক্টর গুলো প্রডিউস হতে যাচ্ছে বা হয়ে আছে, সেগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। So that's it from my side regarding genetics. আলহামদুলিল্লাহ আমি জেনেটিক্স এক্সামের আগে শেষ করতে পারলাম। তো এখন আমাদের কাজটা হচ্ছে এভলিউশনের উপর আমি দুইটা ক্লাস দিব। ওই দুইটা ক্লাস আমি জানাই দিব, হয়তো এক্সামের গ্যাপে গ্যাপেই নিব, না হলে ফ্রাইডেতে নিব। রুটিন তো আমার কাছে আছে, ওই অনুযায়ী স্যার আমাদেরকে ক্লাসগুলো রান করাইতে হবে। অ্যাটলিস্ট একটু আইডিয়া নিয়ে রাখেন, বাসায় অনলাইনে বসেই ক্লাসগুলো করেন, সমস্যা নেই, বাট ক্লাসগুলো কইরেন। এখানে আসতে হবে, অফলাইনে আসতে হবে, এমন কোনো কথা নাই স্যার। আপনি অনলাইনে থেকে ক্লাস করলেও আমি হ্যাপি। সো উইশ ইউ অল দ্য বেস্ট। প্রি টেস্টটা আপনার মান সম্মানের একটা প্রশ্ন। আশা করা যায় যে যেই কলেজেরই স্টুডেন্ট আছেন, আপনারা চেষ্টা করবেন আপনাদের মান সম্মানটাকে ধরে রাখার জন্য। ভালো থাকেন স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।